দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ। প্রত্যেকটা জারে কিন্তু মাছ রয়েছে, এই যে এরকম মাছ তোমরা দেখতে পাবে। ওয়াহ তাজ, হ্যাঁ মানে এই কথাটা না বললে তো এই প্যান্ডেলটা শুরুই করা যায় না। ঝিনুক থেকে শুরু করে ছোট ছোট মাছ সবই কিন্তু এই প্রতিমাতে পার্ট করা হয়েছে। আর অসুর হিসাবে দেখানো হয়েছে কিন্তু অক্টোপাসকে। তাকে কিন্তু এক পাত্র চা বাড়িয়ে দিতেন এবং তার সাথে বসে চাটা পান করতেন। মূর্তিটার মধ্যে কিন্তু জাপানিজ বা চাইনিজ যে কালচার রয়েছে সেই কালচারের কিন্তু একটা হিউজ মানে তোমরা পার্ট দেখতে পাবে। আর হ্যালো বন্ধুরা, মহালয়া চলে গেছে, পুজো লেগে গেছে, তাই শুরুটাই করছি একটা মণ্ডপের ভেতর দিয়ে। এমন একটা মণ্ডপ যেখানে আমি এই মুহূর্তে মাটির ওপরে নয় জলের তলায় দাঁড়িয়ে আছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লালাবাগান নবাঙ্কুরে। আর শুধুমাত্র লালাবাগান নবাঙ্কুর নয়, এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য আলিপুর সার্বজনীনের সম্পূর্ণ লুক এক্সক্লুসিভলি। তাই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকো, স্কিপ না করে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লালাবাগান নবাঙ্কুরের একদম সামনে। আর ওদের এই বছরের ভাবনা কিন্তু জলের তলদেশে প্লাস্টিক দূষণ, আর সেই দূষণকে ওরা ফুটিয়ে তুলছে ওরা এরকম হাজার হাজার প্লাস্টিকের বোতল ব্যবহার করে। তোমরা হয়তো ভাবছো যে পুজোর পর এই এত প্লাস্টিকের বোতলের কি হবে, তাই তোমাদের জানি রাখি এই প্লাস্টিকের বোতলগুলোকে কিন্তু ওরা আবার রিসাইকেল করবে। ঠিক আছে, এত যে হাজার হাজারে প্লাস্টিকের বোতল ব্যবহার করে ওরা এই যে সমুদ্রটা ক্রিয়েট করেছে, তার সাথে রয়েছে এই যে সুন্দর জাহাজ, এই সবটাই কিন্তু রিসাইকেল হবে। ভেতরটা যখন প্রবেশ করছি এত অপরূপ লাগছে। বোতলের ওপরে যে কালার ইউজ করা হয়েছে মানে লাইটস ব্যবহার করে ব্যাপক লাগছে। আর তোমাদের ইন্টারেস্টিং জিনিস বলি যে এইখানে এলে কিন্তু তোমরা হাজারে হাজারে মাছ দেখতে পাবে। এই যে দেখো কত মাছ এই যে জলের মধ্যে রয়েছে। এইখানে এই যে এই প্রত্যেকটা যে জার লাগানো হয়েছে এই প্রত্যেকটা জারে কিন্তু মাছ রয়েছে। এই যে এরকম মাছ তোমরা দেখতে পাবে পুরো জারে রয়েছে, প্রত্যেকটা জারে এরকম মাছ রয়েছে। যেদিকেই তাকাবে প্রত্যেকটা জারে এরকম মাছ দেখতে পাবে আর কি। গত বছর ওরা কয়েক হাজার গাছের প্যান্ডেল করে তাক লাগিয়ে দিয়েছিল, আর এই বছর কিন্তু কয়েক হাজার বোতল আর কয়েক হাজার মাছের এই যে পরিধিটা ক্রিয়েট করেছে, এটাও কিন্তু একটা ভাইরাল বিষয় হয়ে দাঁড়াবে বলেই আমার মনে হয়। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু এরকম রাশি রাশি মাছেরা রয়েছে এই প্রত্যেকটা জারে ভরে ভরে আর কি। এই যে ওপরের থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে কিন্তু এটা খুব সুন্দর জায়গা ক্রিয়েট করা হয়েছে। দেখে মনে হচ্ছে যেন জলের তলায় যে অংশটা হয় সেরকমই একটা জায়গা। আর সেখানে কিন্তু মা দুর্গা রয়েছে, একদম কমপ্লিট লুক দেখাচ্ছি তোমাদেরকে। লালাবাগান নবাঙ্কুরের এক্সক্লুসিভ দুর্গা প্রতিমার ঝলক তোমাদের সামনে রইল এই মুহূর্তে। অপরূপ একটা ভিন্ন ধরনের প্রতিমা, একদম মনে হচ্ছে যেন জলের তলদেশে যেরকম ঝিনুক থেকে শুরু করে ছোট ছোট মাছ সবই কিন্তু এই প্রতিমাতে পার্ট করা হয়েছে। আর অসুর হিসাবে দেখানো হয়েছে কিন্তু অক্টোপাসকে। ওয়াও গ্রেট, দুর্দান্ত লাগছে কিন্তু মায়ের এই মূর্তিটা। অ্যাকচুয়ালি দুর্গাপুর ব্রিজ বা চেতলা অগ্রণী থেকে খানিকটা এগিয়ে এলে কিন্তু তোমাদের পড়বে হচ্ছে এই আলিপুর সার্বজনীনের এই পুজোটা। আলিপুর সার্বজনীনের এই বছরের ভাবনা হলো ঈশ্বরের পানীয়, অর্থাৎ হচ্ছে চা। সেই চাকে কেন্দ্র করে শিল্পী অনির্বাণ দাস কিন্তু ওয়াহ তাজ, যাই হোক, তো অনির্বাণ দাস কিন্তু একটা অভূতপূর্ব নিবেদন আমাদের সামনে রেখেছে। চলো এই ভিডিওতে সেটাই তোমাদের সাথে ভাগ করে নিই। ওয়াহ তাজ, হ্যাঁ মানে এই কথাটা না বললে তো এই প্যান্ডেলটা শুরুই করা যায় না। আর শুধুমাত্র তাজ ওয়া নয়, এই প্যান্ডেলটাও ওয়াও যাকে বলা যায় একদম। এবং চায়ের ওপরে কিন্তু একটা বেশ ডিটেল থিম আমরা এখানে দেখতে পাচ্ছি। বাইরে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমাদের বাহ্যিক জীবনে সিনেমার পর্দায় আমরা প্রায়শই দেখেছি, কিন্তু ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে চায়ের ইতিহাসের ওপর একটা অভূতপূর্ব কাজ। আর শিল্পী অনির্বাণ দাসের হাত ধরে সেই অভূতপূর্ব শিল্পই এবার তোমাদের সাথে ভাগ করে নিতে চলেছি। চলো ভেতরটা দেখাই জাস্ট। এই মুহূর্তে প্রবেশ করলাম কিন্তু মণ্ডপের একদম ভেতরের অংশে। আর ভেতরের অংশটা দেখে আমি জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। মানে এত দুর্দান্ত একটা চাইনিজ ও জাপানিজ কালচারের একটা সংমিশ্রণে একটা এত সুন্দর মণ্ডপ উপহার দিয়েছে, সত্যি বলবার মতো না। বেসিক্যালি এই পুরো মণ্ডপটা কিন্তু চায়ের যে হিস্ট্রি সেটাকে দেখাচ্ছে আমাদের মাঝখানে। এবং প্রত্যেকটা থাম যেগুলো রয়েছে এরকম পরপর প্রত্যেকটা থাম যদি দেখাই একদম ওপর পর্যন্ত, এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন হিস্টোরিক্যাল ইভেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে শোকেস করা হয়েছে। এই হিস্ট্রিগুলোকে কিন্তু এখানে পুট করা হয়েছে। আর এই ওপরটাতে যদি তোমরা দেখো এই ডিজাইনটা, এটা কিন্তু পুরোপুরি একটা চাইনিজ কালচারকে শোকেস করছে। একদম ওপরের অংশে যদি তোমাদের একটু জুম করে দেখাই, তাহলে এখানে যে টি প্লেট হয় সে বিভিন্ন ধরনের টি প্লেটের ওপর বিভিন্ন ধরনের ডিজাইন করে কিন্তু একটা খুব সুন্দর কাজ করা হয়েছে আর কি, কারুকার্য করা হয়েছে, এটা খুব সুন্দর লাগছে। ওয়াও, এখানে একটা চায়ের টেবিল পাতা রয়েছে আর এখানে বসে আছে শ্রেয়া শ্রীমানি। মণ্ডপে ঘুরতে ঘুরতে তোমাদের বলবো হচ্ছে কেন চাকে ঈশ্বরের পানীয় বলা হয়। এর পেছনে কিন্তু একটা অদ্ভুত ইতিহাস রয়েছে।
গৌতম বুদ্ধ যখন মানে সাধনার পথ থেকে মানে গেলেন আর কি, তো তখন তাকে ধর্ম থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় দানব এসে হাজির হতো, এবং তখন তিনি তাকে মানে তার মধ্যে ধর্মের পথ থেকে তিনি বিচলিত হয়ে পড়তেন, ক্রোধ রাগ ইত্যাদি বেড়ে যেত। কিন্তু গৌতম বুদ্ধ সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতেন। কিভাবে না, যখন তার সামনে দানব এসে বা যারা খারাপ এসে হাজির হতো, তাকে কিন্তু এক পাত্র চা বাড়িয়ে দিতেন এবং তার সাথে বসে চাটা পান করতেন, এবং এই যে তার যে খারাপ যে জিনিসটা আর কি, সেটা কিন্তু সেই সময় কেটে যেত। তো সেই থেকেই কিন্তু বিষয়টাকে ঈশ্বরের পানীয় বলা হয়। এই অংশেও কিন্তু আমরা বেশ কিছু এইরকম ধরনের পেন্টিংস দেখতে পাচ্ছি, এবং তার সাথে দেখতে পাচ্ছি হচ্ছে চায়ের যে বিভিন্ন পাত্র হয় না, তার বিভিন্ন রকমের নাম, যেরকম জুলি দেখতে পাচ্ছি, কুগাউ দেখতে পাচ্ছি, ঠিক আছে, সুই। তো এরকম ধরনের প্রচুর পাত্র দেখতে পাচ্ছি, যেগুলোতে কিন্তু চায়ের পাত্র, এগুলোর বিভিন্ন নাম হতো আর কি। এই দিকে যেরকম রয়েছে তেমনি এই অংশেও কিন্তু রয়েছে। আর এখানে রয়েছে চায়ের সাথে বাঙালির যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কিভাবে হলো আর কি, সেই বিষয়ে একটা লেখা রয়েছে। এখানে কিন্তু বাঙালির চা পানের বিষয়ে আরেকটা ইন্টারেস্টিং তথ্য জানতে পারলাম, সেটা হচ্ছে অতীশ দীপঙ্কর। 1982-তে উনি জন্মগ্রহণ করেন এই বাংলার বিক্রমপুরে, এবং ওখান থেকে উনি পরবর্তী সময়ে শিক্ষা লাভের জন্য চায়না এবং বিভিন্ন দেশে যখন যান, ওখানে তিনি পরিচিত হন চায়ের সাথে। অ্যান্ড প্রতিমার এই জায়গাটা জাস্ট দেখো, পুরো মনে হবে কোনো জাপানিজ প্যাগোডাতে এসে গেছো তোমরা। আর আমি যদি একদম মায়ের কাছে নিয়ে যাই, পুরো পেন্টিংয়ের ওপর কাজটা হয়েছে, আর তার মধ্যে কিন্তু 3D ওয়ার্ক ব্যবহার করে মায়ের ফেসটা করা হয়েছে, এবং ফেসটা থেকে এবং হাতের যে তালুগুলো রয়েছে সেই অংশগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মূর্তিটার মধ্যে কিন্তু জাপানিজ বা চাইনিজ যে কালচার রয়েছে, সেই কালচারের কিন্তু একটা হিউজ মানে তোমরা পার্ট দেখতে পাবে আর কি, পুরো প্রতিমাটা জুড়ে রয়েছে আর কি। মায়ের যে মুখটা রয়েছে সত্যি অনবদ্য, এত শান্ত ও শীতল, সত্যি বেশ অন্যরকম লাগছে।